শেখ হাসিনাকে মূলত ভারতই আর রাখতে চাচ্ছে না। শেখ হাসিনাকে ভারত বের করে দিতে চাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে খুব রিসেন্টলি জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে তাকে সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। কোনো কিন্তু আপনার ধরনের এই ধারণাটার উৎস যদি রাজনৈতিক একটু বলেন, এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি বলছেন যে ভারত রাখতে চাচ্ছে না। এটার মানে এই তথ্যের উৎস কি? আমাদের অনেক কূটনৈতিক বন্ধুদের থেকেই আমরা এই ধরনের আ আ বিভিন্ন কথা শুনতে পেয়েছি। কিন্তু সেরকম যদি আপনার সমঝোতা হয় এনসিপির নেতৃত্বে, সেক্ষেত্রে কি আপনি এই আসন থেকে সরে দাঁড়াবেন এরকম কোনো পরিকল্পনা আছে আপনার? আ না, আমার নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা আছে। বিশেষ করে সিটি কর্পোরেশনে আমি শহরের যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রায় ১ বছরের মতো দায়িত্বে ছিলাম এবং সিটি কর্পোরেশনের সমস্যাগুলোকে কাছে থেকে দেখেছি, অনেক সমাধান নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করেছি, অনেক সমাধানের উদ্যোগ নিয়েছি। ফলে আমি মনে করি যে যদি আমি সুযোগ পাই তাহলে আমি শহরের জনগণের জন্য একটা বেটার শহর বিনির্মাণে ভ্যালু এড করতে পারবো। আমি কিন্তু মনে করি এটা গুমও তো ফিরে বাংলাদেশকে এসেছে। এই যে কয়েকদিন আগেই একটা গুমের ঘটনা ঘটেছে বাংলাদেশে। হ্যাঁ, সেটাতে আমি আসছি। আমরা চেয়েছিলাম যে এই পরিবর্তনটা যেটা প্র্যাকটিক্যালি গণঅভ্যুত্থানের পরে হয়েছে, এটাকে আ সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যথাযথ আইনি পরিবর্তনের মাধ্যমে এটাকে স্থায়িত্ব দেয়া। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো, জাতীয় ছাত্র শক্তির নেতা আলিফ চৌধুরী হবিগঞ্জে হামলায় আহত হয়েছেন, তার শারীরিক অবস্থা এখন কেমন? আলিফ চৌধুরী গতকালকে আমি তাকে দেখতে গিয়েছিলাম। তার একটি চোখ অপারেশনের পরেও আসলে ঠিক করা সম্ভব হয়নি। তার ওই চোখটি আ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি চোখেও তার কিছুটা ড্যামেজ হয়েছে। তো সে এখনো ঝাপসা দেখতে পাচ্ছে এক চোখে। কিন্তু ডাক্তাররা বলেছে যে ওই চোখটি রিকভার করবে। আম আ কিন্তু যেই চোখটি নষ্ট হয়ে গেছে সেটা আর ঠিক করা সম্ভব হবে না আরকি। এবং আ তার পরিবারও খুব আ আ আর্থিকভাবে সচ্ছল পরিবার নয় এবং সে আ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতো এবং ছাত্রশক্তির রাজনীতির সাথে জড়িত ছিল। তো তার পরিবারের জন্য সামনের সময়টা কঠিন এবং তার জন্য অবশ্যই এই বয়সে আ একটা চোখ চিরতরে হারানো এবং বাকি পুরো জীবন সামনে পড়ে আছে। তো আ খুবই মর্মান্তিক একটা ঘটনা। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত আমরা আসলে এই ঘটনার জন্য যারা দায়ী তারা চিহ্নিত হওয়া সত্ত্বেও ভিডিও ফুটেজে তাদেরকে স্পষ্ট দেখা যাওয়া সত্ত্বেও কারো বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানে আপনারা কি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মানে আবেদন করেছেন বা কোনো উদ্যোগ নিয়েছেন? আ ইতিমধ্যে মামলা করা হয়েছে। আম আ আমাদের নেতৃবৃন্দ হবিগঞ্জ গিয়ে সেখানে মামলা দায়ের করে এসেছেন। কিন্তু আ এবং ভিডিওর মাধ্যমে যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কারা হামলা করছে সেগুলো খুব স্পেসিফিকলি পুলিশকে সরবরাহ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোন ধরনের আম আ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা দেখেছি যে হামলাকারীরা তারা নিজেরাই নিজেদের ভিডিও করে লাইভ করে হামলা করছিলেন। এবং সেগুলো ফেসবুকে প্রচার করছিলেন। এক ধরনের হেরোইজম দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু তারপরেও এই বিষয়গুলো এত স্পষ্ট হওয়া সত্ত্বেও এবং স্পেসিফিকলি আলিফ চৌধুরীকে যে রড দিয়ে মারা হচ্ছে, ঠিক ওই সিচুয়েশন এর একটা ভিডিও আছে এবং ওই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশ কি আপনাদেরকে জানিয়েছে কোনো কিছু যে কেন তারা ব্যবস্থা নিচ্ছে না যখন আপনারা তাদের সঙ্গে কথা বলেন? আ আমাদের পক্ষ থেকে যখন মামলা করতে যাওয়া হয়েছিল আপনারা দেখেছেন যে কিভাবে শ্রীমঙ্গলে আমাদের আ ট্রাক দিয়ে তারপরে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের নেতৃবৃন্দকে আটকে রেখেছিল। কিন্তু আমাদের নেতৃবৃন্দ শেষ পর্যন্ত হবিগঞ্জে পৌঁছান, বাধা অতিক্রম করে এবং মামলা করে আসেন। তো মামলা নেয়ার ক্ষেত্রেও এক ধরনের আ মা পুলিশের দিক থেকে অসহযোগিতা ছিল। আম আ কিন্তু আ শেষ পর্যন্ত মামলাটা করা হয়। কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে স্পষ্টভাবে কিছুই বলছে না। কিন্তু বোঝা যাচ্ছে যে তারা হয়তো মা উচ্চ পর্যায়ের কোন ধরনের সিগন্যাল এর অপেক্ষায় আছে। কিন্তু স্পষ্টভাবে এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমাদেরকে জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদের বক্তব্য হচ্ছে এই বিষয়ে যে এনসিপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যে স্থানীয় সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হন তারা, মানে এনসিপির নেতারা। এই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই, আর মামলাটি পূর্ব পরিকল্পিত বলে তার দাবি। এই বিষয়ে আপনার বক্তব্য কি?
দেখেন ওই সাধারণ মানুষের কাছে রড, হকি স্টিক বা রামদা থাকে না। আ এবং আমরা উম আ সবগুলো ভিডিওতে আমরা আইডেন্টিফাই করেছি যে যারা হামলায় জড়িত ছিল। ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা দেখেছি যে তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। এর মধ্যে অনেকেই সরাসরি পোস্টেড এবং অনেকেই পদপ্রত্যাশী। আ এবং তাদের বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের ছবি সহ এই বিষয়গুলো ওয়েল ডকুমেন্টেড এবং এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়েছে। তো তিনি যেই দাবিটা করছেন সাধারণ জনগণ, এখানে আসলে সাধারণ জনগণ বলে কিছু না। সবাই তার অধীনস্থ ছাত্রদলের নেতৃবৃন্দ, তারা পোস্টেড নেতৃবৃন্দ এবং পদপ্রত্যাশী নেতৃবৃন্দ। এবার দর্শকদের একটি প্রশ্ন নেই। তার নাম নিশো আলম, পেশায় তিনি চাকুরিজীবী। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ২৪-এর আন্দোলনে আমরা দেখেছি বিএনপি এবং এনসিপি একসাথে লড়াই করেছে। তো এখন দেখছি তার ভিন্ন চিত্র। আমরা দেখছি যে এনসিপি এবং বিএনপি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তো এর কারণটা কি? আ নির্বাচনের পর থেকেই এনসিপি গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আপনারা জানেন যে আ আমাদের যে ৮ জন এমপি আছেন তারা সংসদে খুবই ভোকাল পজিশন নিয়েছেন গণভোটের রায় বাস্তবায়নকে নিয়ে এবং এর পাশাপাশিও সরকারের বিভিন্ন ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থতা, আ সরকারের বিভিন্ন কার্যক্রমের যৌক্তিক সমালোচনা আ আমাদের সংসদ সদস্যরা এবং আমাদের পার্টির নেতৃবৃন্দ আমরা নিয়মিত আ করে যাচ্ছি এবং বিরোধী দলের যে রোল জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা আমরা আ পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় এই জায়গাটাতেই বিএনপির নেতৃবৃন্দ তারা সমালোচনা নিতে পারছে না। তারা আমাদের যে বাকস্বাধীনতার চর্চা সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না। আ এবং তাদের মধ্যে সহনশীলতার আ যথেষ্ট অভাব রয়েছে। ফলশ্রুতিতে তারা বিভিন্ন জায়গায় আমাদের উপর হামলা করছে। এখন জনগণ আমাদের প্রতি যেই সমর্থন এবং নির্বাচনে আমাদেরকে যেই ভোট দিয়েছে এটা তো আমাদেরকে গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য দেয় নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। বিরোধী দলকে জনগণের আ আ প্রতিনিধিত্ব করতে হবে। এবং সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এবং সরকারের কোনো ভুল সিদ্ধান্ত সরকারের আম যেই আম সরকারের দুর্নীতি, সরকারের ভুল পলিসি সমালোচনা আমাদেরকে করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের যেই ম্যান্ডেট আ গণভোটে জনগণ যে হ্যাঁ ভোটের প্রতি যে ম্যান্ডেট দিয়েছে সেটা বাস্তবায়ন করাটা আ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা সরকারের সমালোচনা আ করে আসছি। তো সরকার এই সমালোচনা নিতে না পারার আ জায়গা থেকে, সহনশীলতার অভাবের জায়গা থেকে এবং এক ধরনের গণতন্ত্রের প্রতি আ শ্রদ্ধা না থাকার কারণে তারা এটাকে হামলা দিয়ে, তারা এটাকে মামলা দিয়ে আ আমাদেরকে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে এবং আপনারা দেখবেন যে আ অনেক সময় বিএনপির অনেক নেতারা বলছেও যে আম এই কথা না বললেই তো হয়, ওই কথা না বললেই তো হয়, এই ব্যক্তি এখানে না গেলেই তো হয়। তো বিরোধী দল তো আর সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না বা সমালোচনা করবে না। এখন কথাকে কথা দিয়ে বা রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে না পারাটা আমরা মনে করি সরকারি দলের এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব। ২ বছর আগে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং সেই আন্দোলনের অন্যতম নেতা আপনি। তো এই আন্দোলনের পর বর্তমানের বাংলাদেশে যে রাজনীতি সেখানে আপনি নিজেকে এবং আপনার সঙ্গে যারা আন্দোলনে একেবারে সামনের দিকে ছিলেন, যারা নেতা ছিলেন, তাদেরকে কোথায় দেখতে পাচ্ছেন? আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই আসলে আমাদের মেইনস্ট্রিম রাজনীতির সাথে সম্পৃক্ততা এবং জনগণের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আমাদের তৈরি হয়েছে এবং আমরা মনে করি যে আমাদের যেই আ আহত এবং শহীদ যারা সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে একটা দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে, তাদের সম্মানেও তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই আ রাজনৈতিক কার্যক্রম কন্টিনিউয়েশন প্রয়োজন। তো সেই জায়গা থেকে পরবর্তীতে গণঅভ্যুত্থানের প্রায় ৭ মাস পরে আ এই পার্টি গঠন করা হয় জাতীয় নাগরিক পার্টি এবং মাত্র ১ বছরের মাথায় জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। আ য যথেষ্ট প্রস্তুতি অবশ্যই ছিল না। তারপরেও জনগণের সমর্থনের জায়গা থেকে আমরা আম আ প্রায় ২২ লাখের মতো ভোট পেয়েছি মাত্র ৩০ টি আসনে এবং আমাদের ৮ জন আ সংসদ সদস্য আছেন। তো সেই জায়গা থেকে আমরা আ আ জাতীয় নাগরিক পার্টি মাত্র ১ বছরের মাথায় এটাকে আমরা মনে করি জনগণের সমর্থন এবং আশা ভরসার আকাঙ্খার জায়গা থেকে আমরা এতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি। তবে আমরা মনে করি যে আমাদের সম্ভাবনার জায়গাটা আরো অনেক বেশি।
এবং জনগণের সমর্থনটা আমাদের প্রতি প্রত্যাশার জায়গাটাও আরো অনেক বেশি। তো সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন করাটাকে আমাদের বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমরা বর্তমানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কর্মসূচি করছে। সেখানেও আমরা দেখছি যে উপজেলা পর্যায়ে অনেক সাড়া আমরা মানুষের পক্ষ থেকে পাচ্ছি। তো এনসিপির উম আ স বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে রূপান্তরের সম্ভাবনাটা আছে। জনগণের দিক থেকে আকাঙ্খা এবং সমর্থন উভয়ই আছে। এখন সামনের দিনে হয়তো আমাদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা এবং সঠিক ট্র্যাকে থেকে রাজনীতিটা কন্টিনিউ আ করে যেতে পারলে ভবিষ্যতে আমরা দেখি যে এনসিপির ভালো ভবিষ্যৎ আছে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানে আপনার কাছে কোন, কোন পরিবর্তনগুলো বিশেষভাবে চোখে পড়ে এই বাংলাদেশের? অবশ্যই আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম যেখানে আ আমরা কেউই আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আ এবং একেবারে পলিটিশিয়ানরা তো দূরের কথা, সাধারণ মানুষও যদি কোন কিছুর সমালোচনা করে তাকে হয় গুম হতে হতো বা ক্রস ফায়ার এর শিকার হতে হতো কিংবা আ বিভিন্ন আ কালো আ আইনের কারণে জেল খাটতে হতো। তো এই আস উম দুর্বিষহ সময়টা পার হয়ে গণঅভ্যুত্থানের ফলে আমরা একটা গণতান্ত্রিক আ রাষ্ট্র গড়ে তোলার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। এবং ইমিডিয়েট সফলতা তো আমি মনে করি যে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন প্রায় দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারি দল আছে, বিরোধী দল আছে। স্বাভাবিক যে গণতান্ত্রিক প্র্যাকটিস সেটা বাংলাদেশে ফিরে এসেছে। যদিও আ বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাক স্বাধীনতা নানাভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তারপরেও যথেষ্ট বাকস্বাধীনতা রয়েছে এবং সাধারণ জনগণের এক ধরনের রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে। আমি কিন্তু মনে করি এটা গুমও তো ফিরে বাংলাদেশকে এসেছে। এই যে কয়েকদিন আগেই একটা গুমের ঘটনা ঘটেছে বাংলাদেশে। হ্যাঁ, সেটাতে আমি আসছি। আমরা চেয়েছিলাম যে এই পরিবর্তনটা যেটা প্র্যাকটিক্যালি গণঅভ্যুত্থানের পরে হয়েছে এটাকে আ সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যথাযথ আইনি পরিবর্তনের মাধ্যমে এটাকে স্থায়িত্ব দেয়া এবং এই স্থায়িত্বর মধ্য দিয়েই কিন্তু এই যে জন্যই কিন্তু গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ করা হয়েছিল। অনেকগুলো সংস্কার অন্তর্বর্তী সরকার করেছিল। অনেকগুলো সংস্কারের বিষয়ে আ ঐকমত্য কমিশনে ঐকমত হয়েছিল, গণভোট আ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনক যে এই আ একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ার আমাদের যেই লক্ষ্য সেটাতে আমরা হোঁচট খেয়েছি জাতীয় নির্বাচনের পরে। এবং আ যেই গণভোটের রায় সেটা বাস্তবায়ন আ করা হচ্ছে না সেটা নিয়ে আমাদেরকে রাজনৈতিক আন্দোলন করতে হচ্ছে। এবং যেই অধ্যাদেশগুলো, যেই সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার আ করেছিল সেগুলোকেও আ অনেকগুলোকেই বাতিল করে দিয়ে আবার আমাদেরকে উল্টো পায়ে হাঁটার মতো করে বিএনপি দেশটাকে নিয়ে যাচ্ছে। তো এখানে তো অবশ্যই জনগণের আমাদের ক্ষোভ আছে। জনগণের মধ্যে এক ধরনের আশাভঙ্গের আ নিরাশা তৈরি হওয়ার একটা পরিস্থিতি আছে। বাট আমরা মনে করি যে আ কখনোই একটা রাজনৈতিক লড়াই বা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কোন দেশই পৃথিবীতে কখনো আল্টিমেট আ সফলতা বা আ আসলে আল্টিমেট আইডিয়াল সিচুয়েশন এ পৌঁছাতে পারে নাই। তো গণতান্ত্রিক লড়াইটা আমরা মনে করি যে আ এখন একটু দীর্ঘায়িত হচ্ছে বাট আমরা আমাদের জায়গা থেকে কমিটেড এ এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য এবং আ এক্ষেত্রে আমরা জনগণের মধ্য থেকেও সেই কমিটমেন্ট এবং সেই সমর্থনটা পাচ্ছি। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আক্ষেপ করে বলেছেন যে কোট আনকোট আমি দেখেছি যে কিছুই বদলায়নি। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমার মনে হয় যে এটা তো উনাদের ব্যর্থতা যে কিছুই উনারা বদলাতে পারেন নাই এবং উনি স্পেসিফিকলি ঘুষ দুর্নীতির কথাটাকে আ বলেছেন। কিন্তু আমরা দেখি যে সরকার প্রধান সহ সরকারের বিভিন্ন লোকজন নানা ধরনের পিআর ক্যাম্পেইন উনারা করেন। কিন্তু এই জিনিসগুলো পরিবর্তনের জন্য যে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা সেটা উনারা করছেন না। তো এই দুঃখ প্রকাশ না করে এই সমাধানটা কিভাবে করা যায় সেই পথটা তাদেরকে খোঁজা উচিত ছিল। এবং সেই পথটাই হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। ঘুষ দুর্নীতি কিভাবে বন্ধ হবে? আপনার সরকার গঠন হওয়ার আজকে ৬ মাস হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুদকের তখনকার যে কমিশনার এবং চেয়ারম্যানদেরকে পদত্যাগ আ আপনারা করালেন কিন্তু সেখানে নতুন কোনো আ চেয়ারম্যান কিংবা কমিশনার নিয়োগ দেওয়া হলো না। আমরা জানতে পেরেছি যে বিএনপির অভ্যন্তরীণ আ গ্রুপিং এর কারণে তারা ডিসিশন নিতে পারছে না যে কাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। তো আমাদের এই যে অধ্যাদেশের মাধ্যমে দুর্নীতি দমন আ কমিশন অধ্যাদেশ যেটা করা হয়েছিল, তার মাধ্যমে কিন্তু দুর্নীতি দমন কমিশনকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার রূপরেখাটা সেখানে দেয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা সেখানে তৈরি করা হয়েছিল। কিন্তু
দুঃখজনক সেটা বিএনপি সরকার বাতিল করেছে। তারা দুর্নীতি দমন কমিশনটা পুনর্গঠনও করে নাই। ফলে এই দুর্নীতি এবং ঘুষ এখন কোন ধরনের আ আ জবাবদিহিতা ছাড়া হচ্ছে। তো নীতিগতভাবে এই সমস্যাগুলো যদি আপনারা সমাধান না করেন, তাহলে শুধুমাত্র মিডিয়ায় এসে দুঃখ প্রকাশ করাটা তো নিজেদের ব্যর্থতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু বলে আমাদের কাছে এট লিস্ট প্রতীয়মান হচ্ছে না। তো সেই ৫ই আগস্টের পর গত ২ বছরের দিকে যদি ফিরে তাকান আপনি, মানে আমরা তো আর পিছনে ফিরে যেতে পারব না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ধরেন যদি আপনার একটা সুযোগ থাকে যে ফিরে যাওয়ার, সেক্ষেত্রে আপনি কোন, কোন বিষয়গুলো আসলে এভাবে না করে অন্যভাবে করতেন? এরকম কখনো আপনার মনে হয়? আমার মনে হয় গণঅভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে আমরা অনেক জায়গায় ছাড় দিয়েছি। আমাদের অনেক জায়গায় হয়তো অভিজ্ঞতার অভাবের কারণে আমরা রাজনৈতিক দলগুলোকে অনেক জায়গায় প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করেছি। এবং সেটার ফলাফলটা আমাদের সামনে আছে। আ জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী। তিনি নিজে বলেছিলেন যে, "আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেন।" কিন্তু তিনি গণভোটের রায়টা বাস্তবায়ন করছেন না। তো এই প্রতারণার রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে আমাদের একটা মোটামুটি শিক্ষা হয়েছে। তো আমি যদি ফিরে যেতে পারতাম তাহলে প্রথমতই আমি ৫ই আগস্টেই আ মা একটা ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধানকে বাতিল করে আ এবং পরবর্তীতে একটা গণপরিষদ নির্বাচনের আ মধ্য দিয়ে একটা নতুন সংবিধান, নতুন রাষ্ট্র কাঠামো এবং এই যেই আ ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আ দিকেই যেতাম। তবে তখন ওই সময়কার সময় বাস্তবতা বলি আরো বিভিন্ন পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর আম আ আ অসহযোগিতা এবং অনেক ক্ষেত্রে তাদের দ্রুত নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার আ জায়গা থেকে অনেক জায়গায় আমাদেরকে আসলে কম্প্রোমাইজ আ করে আসতে হয়েছে। যার ফলশ্রুতিতে এবং অনেক ক্ষেত্রে আমরা তাদের মধ্যে তাদের উপরে ট্রাস্ট রেখেছি, তাদের উপরে বিশ্বাস রেখেছি এবং তারাও সেটা বারবার বলত যে, "আমাদেরকে বিশ্বাস করেন, আমরাও সংস্কার করব, আমরাও সংস্কার চাই। আমরাও এই যে ৩১ দফা দিচ্ছি, আমরাই তো সংস্কারের কথা সবার আগে বলেছি।" কিন্তু আল্টিমেটলি আমরা তাদের থেকে অ্যা অ্যা একই যে আমি গণঅভ্যুত্থানের নেতা হিসেবে এবং বাংলাদেশের জনগণ এক ধরনের প্রতারণার শিকার হয়েছে। তো আমার মনে হয় এটা একটা লার্নিং, জাতিগতভাবে আমাদের একটা লার্নিং হয়েছে যে পরবর্তীতে আমরা তাদের উপর আর কখনো ট্রাস্ট আসলে রাখবো কিনা? অথবা এই ধরনের পরিস্থিতি যদি কখনো সুযোগ হয়, আ সেক্ষেত্রে আমরা তাদেরকে আবার ভরসা করব কিনা? কিন্তু সেক্ষেত্রে মানে এই যে মৌলিক যেসব সংস্কার গত ১.৫ বছর ধরে আপনারা পরিকল্পনা করলেন নানা বিশেষজ্ঞদের নিয়ে, সেইসব সংস্কারের ব্যাপারে আপনি এখন এই পরিস্থিতিতে এসে কতটা আশাবাদী আর? অনেকগুলো সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই করেছে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। আপনারা দেখেছেন যে সংসদে সেই প্রস্তাবগুলো উঠিয়ে সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ সহ মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ খুব গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কেন্দ্র সরকার আ বাতিল করেছে। এবং যে ৮৪ টা বিষয়ে আ ঐকমত্য হয়েছিল ঐকমত্য কমিশনে এবং সেই জুলাই সনদে বিএনপি সরকারও আ আ বিএনপি দল হিসেবেও তখন তারা স্বাক্ষর করেছে সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে। এবং আমরা দেখেছি গণভোটের যে প্রসেস সেটা নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত তাদের মধ্যে কোন ধরনের আ আমরা কোন ধরনের এর বিরোধিতা তারা কিন্তু করে নাই। বরং আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখেছি তিনি নির্বাচনী জনসভায় গণভোটে হ্যাঁ আ ভোটের পক্ষে বলেছেন, জনগণকে অনুরোধ করেছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য। কিন্তু আল্টিমেটলি নির্বাচনের পরে এসে তারা মা আসলে বেঁকে বসলেন। তো এই জায়গায় একটা শঙ্কা তো অবশ্যই আছে যে এই সংস্কারগুলো হয়তো আর হবে না এবং যে সংস্কারগুলো হয়েছে সেটাও বাতিল করা হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনো তারা বলছে যে অক্ষরে, অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু আমরা দেখলাম যে প্র্যাকটিক্যালি ইভেন ৩১ দফায় তারা যে বিষয়গুলো বলেছিল যে আ আ একটা পৃথক সচিবালয়ে মা আমাদের বিচার বিভাগের জন্য মানবাধিকারের বিষয়ে, গুমের বিষয়ে তারা কিন্তু সেগুলোকেও ভায়োলেট করেছে। তারা তাদের যে ৩১ দফা সেটাই মানে নাই। তো এক্ষেত্রে একটা শঙ্কার জায়গা তো অবশ্যই আছে যে জুলাই সনদ হয়তো বাস্তবায়িত হবে না। অথবা বিএনপি হয়তো তার মতো করে এক ধরনের আম আ দুধের স্বাদ জনগণকে ঘোল দিয়ে মেটানোর চেষ্টা করতে পারে। বাট সংস্কারের বিষয়টা একটা নতুন জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের আ বিষয়টা যেই আকাঙ্খাটা জনগণের মধ্যে ছিল, সেটা খুব অ অদূর ভবিষ্যতে আমরা পাবো বলে এখন আমার মনে হচ্ছে না। এই জায়গাটাতে আমি কিছুদিন আগে কথা বলেছিলাম সাবেক আইন উপদেষ্টা আ আসিফ নজরুলের সঙ্গে। তিনি বলছিলেন যে মানে তারা যখন দায়িত্বে ছিলেন, আপনিও সেই সরকারের অংশ ছিলেন। তো তখন সব দলই আসলে নির্বাচনের ব্যাপারে তাদের উপরে প্রচণ্ড চাপ দিয়েছে। ফলে তাদের অনেক কিছু তাড়াহুড়া করে শেষ করতে হয়েছে। কারণ কোনো দলই তাদের যে মানে থাকাটা সেইটা মানে সংক্ষিপ্ত করে তারপরে সব দলই আসলে চেয়েছে দ্রুত নির্বাচন হোক, এনসিপি সহ। তো ওই তাড়াহুড়োটা তখন আপনারা কেন সেখানে যুক্ত হয়েছিলেন? বিশেষ করে যখন এইসব সংস্কার প্রক্রিয়া আরো কিভাবে টেকসই করা যায় সেই আলোচনা হচ্ছিল?
না, আমাদের দিক থেকে সবসময় সংস্কারের প্রক্রিয়াটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখবেন যে আপনি খেয়াল করবেন যে সেই সময়টাতে কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং অপরাপর আরো রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্রদেরকে দোষারোপ করা হচ্ছিল। আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছিল যে আমাদের কারণে নাকি নির্বাচন হচ্ছে না। আমরা বেশি সংস্কার চাই, আমরা অনেক কিছু করতে চাই। তো এক ধরনের প্রেশারে কিন্তু রেখে আমাদেরকে আমাদের লেজিটিমেসি কোয়েশ্চেন করা হয়েছে এবং সরকারের মধ্যে আমাদের মতামতের যে গুরুত্ব সেটাকে কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। অথচ আমরা দেখলাম বিএনপিপন্থী উপদেষ্টা যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছে, তারা কিন্তু সরকারের মধ্যে ছিল। অথচ এই বিএনপি আমাদের পদত্যাগ চেয়েছে যে নির্বাচনের নিরপেক্ষতার সাথে। আসলে নিরপেক্ষতা কিছুই না। তারা চেয়েছিল যেন আমরা থাকলে হয়তো অনেক কিছু তারা করতে পারত না। যেভাবে তারা করেছে নির্বাচনকে প্রভাবিত করা, সংস্কারের বিষয়গুলোতে সরকারকে বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ এ আসতে বাধ্য করা। তো সেই জায়গা থেকে আমাদেরকে একরকম চাপে রাখা হয়েছিল। আ এবং আমাদেরকে এক ধরনের জাতীয় নাগরিক পার্টিকে এক ধরনের দোষ দেয়া হতো যে এরা নির্বাচন চায় না। আ এদের পন্থী লোকজন ক্ষমতায় আছে, এরা সারা জীবন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। ইভেন অনেক সময় বলা হয়েছে যে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু নির্বাচন হবে না। আ এটা খুব আ ট্রাস্ট এর সাথে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল। বাট সরকারের আমি একটা ইনটেনশন দেখেছি যে অন্তর্বর্তী সরকার কখনোই ক্ষমতা প্রলং করতে চায়নি। কিন্তু এই নানামুখী চাপ এবং অসহযোগিতার কারণে যখন দেখেন নির্বাচনের ডেট ঘোষণা করা হলো, তারপরেও কিন্তু যমুনার সামনে আন্দোলন করা হয়েছে। বিএনপি সরকারকে ঘেরাও দিয়ে রেখেছে, কাজ করতে দেয় নাই। আ মা নানাভাবে আ বাইরে থেকে আ চাপ দেয়া, ভেতর থেকে কিন্তু এই চাপ ঘেরাও দেয়া, তো আপনারাও নানাভাবে করেছেন। সরকারকে আপনারাও চাপ চাপে দিয়েছেন না? রাখা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তো আপনারাও অনেক সময় এই ধরনের ঘেরাও কর্মসূচি করেছেন এবং আপনারাও দাবি আদায় করেছেন যমুনা ঘেরাও করে। দেখেন আমরা মানে তখন জাতীয় নাগরিক পার্টি আমি সরকারের অংশ ছিলাম। জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির জায়গায় ছিল। তখনকার জাতীয় নাগরিক পার্টির সব সিদ্ধান্তের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। আ হাসান আব্দুল্লাহর নেতৃত্বে এবং পরবর্তীতে আরো বিভিন্ন রাজনৈতিক দলের ইয়াতে যেইটা হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে হয়েছিল এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে আপনি দেখবেন যে বিএনপিও কিন্তু অফিসিয়ালি তারা বক্তব্য দিয়েছে যে আমরাও নিষিদ্ধ চেয়েছি। তো সেটাতে তো যদি আপনি দোষ দেন তাহলে বিএনপিকেও দোষ দিতে হবে। এবং যেই ঘেরাওয়ের কথা আমি বলছি সেটা ১ম এ শুরু হয়েছিল আ দক্ষিণ সিটি কর্পোরেশন, তারপর সচিবালয়, তারপরে এসে সেটা যমুনা পর্যন্ত ঠেকেছে। প্রায় ১ মাস আন্দোলন হয়েছে। এবং ঘেরাওয়ের ইস্যুটা যদি আপনি দেখেন একজন মানুষ আ মা সিটি কর্পোরেশনে মেয়র পদে বসার জন্য ঘেরাও করছে। যদিও পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সেটা আসলে সরকারের সাথে একটা বেটার নেগোসিয়েশন। আ আ আমি জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সালাউদ্দিন আহমেদকে দেখা করার সময় দিচ্ছিলেন না। কারণ সালাউদ্দিন আহমেদের কিছু কনডাক্ট নিয়ে ব্যবহার নিয়ে তার আ আ মা অ অসন্তোষ ছিল। জাস্ট এই একটা কারণে আপনার সাথে সরকার প্রধান দেখা করছে না। এই কারণে আপনি সরকারকে ঘেরাও করে কাজ করতে দিবেন না। এই ধরনের সিলি ম্যাটার নিয়ে হয়েছে। বাট যেটা উম আ এনসিপির নেতৃত্ব হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু জামায়াতে ইসলামী, বিএনপি সহ সবাই একমত হয়েছে এবং সবাই কিন্তু এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্রেডিট নিয়েছে। তো ফলে আপনি যদি ওইটার দোষ দিতে হয় সবাইকে দিতে হবে। আ কিন্তু আ বিএনপি যেভাবে এবং শুধুমাত্র এই একটা ইনসিডেন্ট আমি বলছি বাট অন্তর্বর্তী সরকারের সময় ৩০০ র উপরে আন্দোলন হয়েছে। এবং অধিকাংশ আন্দোলনই বিভিন্ন সমিতির দ্বারা বিভিন্ন কর্মচারী সমিতি বা এটা-ওটার দ্বারা প্রভাবিত হয়েছে এবং আমরা সব আন্দোলনের গোড়ায় কি আছে খোঁজ নিতে গেলে গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বিএনপিপন্থী যারা আছেন তারা এটাকে উস্কানি দিয়েছেন এবং আপনি দেখেন যে নির্বাচনের পরে তো আর ওই দাবিগুলো নাই। ওই দাবিগুলো দাবির জায়গায় আছে। কিন্তু তারা আর ওইটা নিয়ে মাঠে আসছে না। আম ফলে তখন এক ধরনের উস্কানি, এক ধরনের সহযোগিতা এই আন্দোলনগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ছিল। ফলে সরকার বিভিন্ন সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে নাই। এই চাপের মুখে তাদেরকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের আ কম্প্রোমাইজ এর দিকে তখন যেতে হয়েছে। কিন্তু এই জায়গাটাতে হচ্ছে ধরেন বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো তাদের মতো করে পরিকল্পনা করেছে। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা হয়তো এই বিষয়ে অন্য বক্তব্য দিবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনারা ২০২৪ এর জুলাইয়ে একটা মানে গণ আন্দোলন করে একটা সরকার খুবই সুসংহত অবস্থায় থাকা একটা সরকারের পতন ঘটিয়েছেন। কিন্তু তারপরে এই যে এই ধরনের চাপ, বিএনপির চাপ বা অন্য চাপের কাছে আপনারা কি তাহলে এক ধরনের নতি স্বীকার করে ফেলেছেন? এত দ্রুত যে এই নতি স্বীকার করা এটার কারণটা কি ছিল আপনাদের? মানে না এই আপনাদের এই দুর্বলতাটা কোথায় ছিল? যে কারণে আপনাদেরকে এই না চাপগুলো খুব গুরুত্ব সহকারে নিতে হয়েছে? এই বিষয়ে তো আমারও সমালোচনা আছে। যদিও আমি ওই সরকারেরই অংশ ছিলাম। আ এবং আমি অনেক জায়গায় বলেছি যে এই সরকারের কাঠামোগত কারণে এই বিষয় এবং এই সরকারের যেই ব্যক্তিগুলো দায়িত্ব নিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড এর কারণে এই সরকারটা যথেষ্ট একটা গণঅভ্যুত্থানের সরকারের যতটা শক্তিশালী
আম আ অবস্থান নেয়া প্রয়োজন ছিল সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। এবং আম আ আমাদের কিন্তু ১ম এ উদ্দেশ্য ছিল একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করা এবং আ সবগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের অংশগ্রহণে এটা একটা শক্তিশালী সরকার হতো। এই সরকারের বিভিন্ন লেজিটিমেসি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেটা উঠত না এবং আম আ তখন লক্ষ্যে পৌঁছানোটা মোর ইজি হতো। কিন্তু সেটা বিএনপি ১ম এ রাজি না হওয়ার কারণে কিন্তু আমাদেরকে মোর অর লেস সিভিল সোসাইটির প্রতিনিধিদেরকে নিয়ে যাদের কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যাদের বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড হয়তো কেউ শিক্ষকতা, কেউ পলিসি লেভেলে কাজ করেন, কেউ হয়তো আ এনজিও ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিত্ব বা ইকোনমি ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিত্ব। তাদেরকে নিয়ে এক ধরনের একটা নন পলিটিক্যাল আ একটা সিভিল সোসাইটি আধিক্যের একটা সরকার গঠন করতে হয়েছে। ফলে এই সরকারটা ১ম থেকেই আমার মনে হয়েছে যে আমরা সরকারে থাকা অবস্থায়ও সরকারকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাপ দিয়েছি। কঠোর হওয়ার জন্য বারবার বলেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে সরকার যথেষ্ট গণঅভ্যুত্থানের সরকার যতটুকু পাওয়ার এক্সারসাইজ করার প্রয়োজন ছিল আ ফর দ্যা গুড অফ দ্যা কান্ট্রি সেটা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের চাপের মুখে তারা নতি স্বীকার করেছে। বাট সেটার ক্ষেত্রে কখনোই আমার জায়গা থেকে বা গণঅভ্যুত্থানের প্রতিনিধি যারা এই সরকারে ছিল তাদের জায়গা থেকে সবসময় আমাদের একটা চাপ ছিল যে সরকারের কিছু ক্ষেত্রে ডিসক্রিশন, সরকারের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সবকিছু এই যে রাজনৈতিক দলগুলা বললে করব, না হলে করব না। এই যে একটা কারণ সবাইকে নিয়ে সবসময় ভালো ডিসিশনটা হয়তো নেয়া যায় না। কম্প্রোমাইজ একটা ডিসিশন নিতে হয়। তো এই সমালোচনাগুলো সরকারের ভিতরে থেকেও আমরা করেছি। বারবার আমরা সরকার প্রধান সহ অন্যান্য উপদেষ্টাদেরকে ক্যাবিনেট মিটিং এ আমরা বলেছি। এবং অনেকগুলো কঠোর ডিসিশন নেয়ার ক্ষেত্রে আমরা সরকারকে প্রভাবিত করেছি। এবং এটাই আমার মনে হয় এই সরকারের একটা সমালোচনা আমার জায়গা থেকে থাকবে যে এই সরকারটা কঠোর ডিসিশন নেয়ার ক্ষেত্রে অনেক সময় পিছপা হয়েছিল। বাট ওইটাকে আমি ডিফাইন করি এজ এ এই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড এর কারণে এমনটা হয়তো হয়েছিল। সেক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে যে আপনারা মানে আপনাদের ইসেই তো আপনাদের আহ্বানে সাড়া দিয়েই তো তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তো এই যে জায়গাটা, এই যে বাছাইটা আপনারা করেছেন, সেটা কি ভুল ছিল আপনাদেরকে? আপনার কি এখন মনে হয় সেরকম যে এটা আসলে সঠিক হয়নি? কারণ আপনি আ বলছেন যে ওই সরকারটা দুর্বল এবং এখানে সরকার না প্রধানের ওই তো একটা বড় দায়িত্ব। না, ওই সময়ের প্রেক্ষাপটে যদি আপনি আমাকে বলেন, আমার কাছে তো আ বেটার কোনো অপশন ছিল না। এবং আ এই আমি হয়তো আমরা হয়তো অন্য কারো নাম যদি প্রস্তাব করতাম তাহলে ওটা বিএনপি নাম মানত না, জামাত মানত না কিংবা আ দেখা যাচ্ছে তাকে দিয়ে দেশটা পরিচালনা করা যেত না। যে ক্রাইসিস এর মধ্যে যেই ইকোনমিক ক্রাইসিস যেই আ মা লেজিটিমেসি ক্রাইসিস এর মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে তখন মনে হচ্ছিল না আ কাউকে দিয়ে পসিবল। বাট অবশ্যই প্রত্যেকটা ডিসিশনের একটা পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে। ওই সিচুয়েশন এ সবাই কিন্তু সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ এর থেকে বেটার অপশন আ আমরা পাচ্ছিলাম না। আ এবং এর থেকে বেটার অপশন সে সময় হতে পারত না। বাট আ আমাদের সমর্থনও ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও কিন্তু এক রকমের সমর্থনই সরকারের প্রতি ছিল। বাট আক্ষেপের জায়গাটাও আমি বলছি আরকি যে হয়তো আরো কিছু ক্ষেত্রে কঠোর আ হওয়ার সুযোগ ছিল। কিছু ক্ষেত্রে সরকারের তার যে লেজিটিমেসি সেটা আ উম এক্সিকিউট করার হয়তো সুযোগ ছিল। সেটা সরকার সামহাউ আ করেনি অথবা সরকার জাতীয় ঐক্যটাকে গুরুত্ব দিতে গিয়ে সেটাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির সামনে আপনি চ্যালেঞ্জ কি দেখেন? আম এনসিপির ক্ষেত্রে আসলে খুব অল্প সময়ের মধ্যে একটা দল গঠন করা হয়েছে এবং এই দলে আ বিভিন্ন ধরনের মতাদর্শিক বোঝাপড়ার মানুষজন আছেন। বিশেষ করে ইয়ুথদের আ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা আছেন। বিভিন্ন মতাদর্শ তারা ধারণ করেন। নানা সময় এই ধরনের আলোচনাগুলো আপনারা শুনবেন যে এনসিপিতে অমুক ডানপন্থী, অমুক বামপন্থী কিংবা এই। বাট আমরা এটাকে ডাইভার্সিটি হিসেবে নেই। আ তবে এ এই সবাইকে একটা বোঝাপড়ায় একটা মা মা হায়ার আইডিয়ালস, হায়ার গোল এর জন্য কনভিন্স করে একটা জায়গায় আ নিয়ে আসতে পারাটা আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। এটা যদি করা সম্ভব হয় তাহলে যেই রিসোর্স, যেই ক্যাপাসিটি এবং পলিসি আন্ডারস্ট্যান্ডিং এনসিপির এই ইয়ুথদের মধ্যে আছে, এটাকে আমরা যদি প্রপারলি একটা গোল অ্যাচিভ করার জন্য ইউটিলাইজ করতে পারি তাহলে এনসিপি সামনে সফলতা পাবে। আরেকটা চ্যালেঞ্জ আমার মনে হয় যে সাংগঠনিক বিস্তৃতির ক্ষেত্রে এনসিপির আ আ একেবারে তৃণমূলে অনেক সমর্থন আছে। এখন সমর্থনটা আ সাধারণ মানুষদের মধ্যে আছে। এই সমর্থনটাকে সাংগঠনিক শক্তিতে রূপান্তর করার জন্য আমার মনে হয় এনসিপি যথেষ্ট সময় এখন পর্যন্ত পায় নাই। তবে
খুব দ্রুত সময়ের মধ্যে এটা করা প্রয়োজন বলে আমি মনে করি। এখনো যখন আমাদের উপজেলা পর্যায়ে প্রোগ্রাম হচ্ছে, আমরা জানি যে ওই উপজেলায় আমাদের হয়তো সদস্য আছে ৪-৫০০। কিন্তু ওই প্রোগ্রামে কিন্তু ৯ থেকে ১০,০০০ মানুষ আসছে। সাধারণ মানুষ দেখতে আসছে। এখন এই সাধারণ মানুষের যে সমর্থন এবং আকাঙ্খাটা আছে, এটাকে সাংগঠনিক শক্তিতে রূপান্তর করাটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ডাকসুর ভিপি সাদেক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে এনসিপির নির্বাচনী জোট জামায়াতে ইসলামী। খবর দৈনিক প্রথম আলো। তো এই সিটিতে তো আপনার নামও ঘোষণা করেছে। আপনার আসনের প্রার্থী হিসেবে মানে জামায়াত যে একজন প্রার্থী দিচ্ছে, এটা কিসের ইঙ্গিত বলে মনে হয় আপনার কাছে? না, আমার মনে হয় একটু ইনফরমেশন গ্যাপ আছে। উনি জোটের প্রার্থী না, উনি জামায়াতে ইসলামীর প্রার্থী, দলের প্রার্থী। এবং বা এবং আমি এনসিপির প্রার্থী। এটা অনেকে আম আ হয়তো গুলিয়ে ফেলে মাঝেমধ্যে। এবং আমাদের ১১ দলীয় জোটের অন্যান্য দলের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণার তারা হয়তো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে এনসিপি এই স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে। আম এবং অনেকে এটা ধরে নেয় যে জোটে থাকার কারণে বা এক ধরনের সমঝোতায় থাকার কারণে হয়তো একসাথেই স্থানীয় সরকার নির্বাচন করা হবে। আসলে ব্যাপারটা এরকম না। এবং এই বিষয়ে এখন পর্যন্ত ফরমালি সেরকম আলোচনা হয় নাই জোটের মধ্যে। কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে আ এনসিপি এককভাবে আম আ এবং জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। এবং আরো কিছু অন্যান্য দলের থেকেও এনসিপির সাথে এক ধরনের আ আনঅফিসিয়ালি প্রাথমিক আলাপ আলোচনা চলছে যে জোটে কোন ধরনের বোঝাপড়ায় এনসিপির নেতৃত্বে নির্বাচন হতে পারে কিনা। আবার এবারের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু মার্কা ছাড়া হচ্ছে। তো ফলে জোট প্রক্রিয়াটাও সেভাবে ফাংশনাল করাটা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। কারণ যদিও দল থেকে আমাকে সমর্থনের কথা বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্রার্থী হব এবং আমার দলীয় যে প্রতীক শাপলাকলি, সেই প্রতীকও আমি পাবো না। আ ফলে এই নির্বাচনটা অনেক কমপ্লেক্সিটি এখানে আছে এবং ইউনিয়ন পর্যায়ে জোট আসলে ফাংশন করে না। ইউনিয়ন পর্যায়ে এককভাবে নির্বাচন হয়। যদি কোন ধরনের সমঝোতা হয়ও, সেটা হয়তো উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পর্যায়ে হতে পারে। এনসিপি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আ এবং কোন ধরনের যদি সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা এনসিপির নেতৃত্বেও আ ব হতে পারে বলে আমার মনে হয়। বাট এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে যদি নির্বাচনের তফসিল এবং ডেট গুলো খুব পরিষ্কারভাবে আমাদের সামনে আসে। এখন পর্যন্ত আমরা তফসিল বা আ তারিখ সংক্রান্ত কোন ধরনের স্পষ্ট ঘোষণা সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাই নাই। কিন্তু সেরকম যদি আপনার সমঝোতা হয় এনসিপির নেতৃত্বে, সেক্ষেত্রে কি আপনি এই আসন থেকে সরে দাঁড়াবেন এরকম কোনো পরিকল্পনা আছে আপনার? আ না, আমার নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা আছে। বিশেষ করে সিটি কর্পোরেশনে আমি শহরের, যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রায় ১ বছরের মতো দায়িত্বে ছিলাম এবং সিটি কর্পোরেশনের সমস্যাগুলোকে কাছে থেকে দেখেছি, অনেক সমাধান নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করেছি, অনেক সমাধানের উদ্যোগ নিয়েছি। ফলে আমি মনে করি যে যদি আমি সুযোগ পাই, তাহলে আমি শহরের জনগণের জন্য একটা বেটার শহর বিনির্মাণে আ ভ্যালু এড করতে পারবো। আ এবং আম আ আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টির শহরগুলোতে, যেহেতু গণঅভ্যুত্থানটাও শহর কেন্দ্রিক হয়েছিল এবং রাইজিং মিডল ক্লাস এবং মিডল ক্লাসের মধ্যে একটা অনেক আ ভালো সমর্থন আ বা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আছে। সেই জায়গা থেকে আ মা আমাদের ওই কনফিডেন্সটা আছে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার এবং সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আ প্রার্থিতা করছি, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। আরেকজন দর্শকের একটি প্রশ্ন নেই। তার নাম আব্দুল হাকিম, তার পেশা চাকুরিজীবী তিনি। গত নির্বাচনে জামাতের সঙ্গে আপনারা নির্বাচন করেছেন। কিন্তু আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আপনারা জামাত থেকে বের হয়ে আসবেন। যা আসলে বিষয়টা কেন? হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিচ্ছেন? আ এরকম কোনো অফিসিয়াল সিদ্ধান্ত হয় নাই। আপনারা যদি দেখেন যে আমাদের এটা কোনো রাজনৈতিক জোট ছিল না। এটা একটা নির্বাচনী ঐক্য হয়েছিল এবং এটার নামও ছিল ১১ দলীয় ঐক্য। এবং কিছু প্রিন্সিপালকে সামনে রেখে এই ঐক্যটা হয়েছিল। গণভোট, আ জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন আ আ সহ আরো কিছু বিষয় নিয়ে। তো নির্বাচনের পরে আমরা এই ঐক্যের ১১ টা দল বসে সিদ্ধান্ত নেয় যে এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা আ দেশব্যাপী কর্মসূচি একসাথে পালন করব। এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন যে ঢাকায় কর্মসূচি হয়েছে এবং সারা দেশে বিভাগীয় কর্মসূচি গুলো হয়েছে। তো ওই গণভোটের রায় বাস্তবায়নের আ যা অ্যা এই জায়গাটাকে সামনে রেখেই কিন্তু এই ১১ টি দল একসাথে কর্মসূচি পালন করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত। তো নানা ধরনের গুঞ্জন আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জোট থেকে বের হয়ে আসা বা জোটে থাকার
বিষয়ে কিংবা এই যে স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে, অফিসিয়াল সিদ্ধান্ত এনসিপির পক্ষ থেকেও হয়নি। আমরা এখন জুলাইয়ের কর্মসূচিগুলো বাস্তবায়ন সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত। যেটা আমি আ আগেও বলেছি, আবারও বলছি যে মোটামুটি নির্বাচনের ডেটটা সামনে আসলে এবং তফসিল ঘোষণা হলে এই বিষয়টা নিয়ে আরো স্পষ্টতা হয়তো আমাদের পক্ষ থেকে আমরা তখন বলতে পারব। আমরা ইউটিউবে একটি জরিপ করেছিলাম, সেখানে প্রশ্ন ছিল, প্রিয় দর্শক, বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইন মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আপনারও কি তাই মনে হয়? সেক্ষেত্রে জরিপে অংশ নেওয়াদের মধ্যে 53% তেমনটা মনে করছেন না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আম আমাদের তো আসলে অনেক কিছুই আইডিয়াল সিচুয়েশন এ যাওয়া থেকে অনেক দূরে আছে। এখন আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না। ফলে গ্লোবাল স্ট্যান্ডার্ড আ কোন ক্ষেত্রেই আপনি কোন একটা স্পেসিফিক কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের আরএমজি সেক্টর অনেক ডেভেলপ, অনেক কমপ্লায়েন্স আমরা সেখানে মেইনটেইন করি। কিন্তু তারপরেও কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডটা আমরা 100% মেইনটেইন করতে পারি না। ফলে অ্যা আম এই কাঠামোগত কারণে কোন ক্ষেত্রেই গ্লোবাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা পসিবল না। বাট আমি আইসিটি ট্রাইব্যুনালের কার্যক্রম যতটা আমি ফলো করেছি, আমি দেখেছি যে কোন ধরনের আম আ বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে রাখা হয় নাই। আ এটা স্পেসিফিক কোন জায়গায় মনে হয়েছে যে হয়তো আন্তর্জাতিক মানদণ্ড আম মেইনটেইন করা হচ্ছে না, সেগুলো ফিক্স আমি আশা করব যে আইসিটি ট্রাইব্যুনাল এখন যারা দায়িত্বে আছেন তারা করবেন। বাট বাংলাদেশে আম আ কোন বিচার প্রক্রিয়াতে এতটা মানদণ্ড রক্ষা করা হয়েছে বলে আমার মনে হয় না। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আ উম বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল। সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে। অনেক ধরনের লিগ্যাল নিয়ে অনেক একাডেমিক বিশ্লেষণ হয়েছে, অনেক পলিটিক্যাল বিশ্লেষণ হয়েছে। সিভিল সোসাইটির অনেকের অনেক বক্তব্য আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা শুনি। অনেকে সেটাকে জুডিশিয়াল কিলিং বলে থাকেন। বাট এবারের যেই বিচার সেটা নিয়ে কিন্তু কোন লিগ্যাল আ সেরকম বিতর্ক আমার চোখে পড়ে নাই। ফলে আমি মনে করি যে আমাদের কিন্তু পারফেকশন আওয়ামী এর লীগ থেকে তো তো অবশ্যই ইতিমধ্যে এই আদালতের প্রতি তাদের অনাস্থার কথা জানিয়েছে পরিষ্কারভাবে, এবং তারা তো বলছে যে এই আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া হচ্ছে সেটা তাদের হিসেবে মানে যুক্তিযৌক্তিকভাবে হচ্ছে না। আ আ সরি, আরেকবার একটু যদি বলেন? আমি বলছি যে আওয়ামী লীগের তরফ থেকে, তো আওয়ামী লীগ নেতাদের তরফ থেকে তো বলা হয়েছে যে তাদের এই বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা নেই এবং এই আদালতের প্রতি তাদের আস্থা নেই। না, যার বিচার করা হবে তার তো আস্থা থাকবে না। আর আস্থা থাকলে তো তারা দেশ থেকে পালিয়ে যেত না। আম এবং যে অপরাধী সে তো কখনো বলবে না যে আমি অপরাধী। বাট এই জিনিসগুলো তো মানে ওয়েল প্রুভড। এটা এমন না যে শুধু আদালতের চোখে প্রমাণিত। আমরা শেখ হাসিনার অনেকগুলো নির্দেশনার আ ভেরিফাইড কল রেকর্ড, যেটা ফরেনসিক এর মাধ্যমে ভেরিফাইড হয়েছে। অনেকগুলো নির্দেশনা মানুষকে খুন করার এবং ইভেন আন্দোলনের নেতৃবৃন্দ হিসেবে আমাদেরকে খুন করার নির্দেশনা তিনি দিয়েছেন। গায়েব করে ফেলার নির্দেশনা তিনি দিয়েছেন। তো আ এই জিনিসগুলো তো যথেষ্ট প্রমাণিত, প্রমাণের মধ্য দিয়ে হয়েছে এবং আমাদেরও সমালোচনা আছে যে যেই স্কেলে বিচারটা হওয়া প্রয়োজন ছিল, সেই স্কেলে কিন্তু বিচারটা করার করতে পারছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তারা বলছে যে তাদের ক্যাপাসিটির আম আ তাদের সক্ষমতার আম আ এম আ মধ্যে আসলে আছে। তাদের যথেষ্ট গাড়ি নাই, যথেষ্ট লজিস্টিক্স নাই, যথেষ্ট প্রসিকিউটর নাই। আ তো আ বাট আমরা আশা করেছিলাম যে যেই পরিমাণ কিলিং হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন। বাট অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত আমার মনে হয় আম আইকনিক জায়গা থেকে কয়েকটা বিশেষ মামলার বিচারের রায় দেওয়া হয়েছে। কয়েকটা বিশেষ মামলা নিয়ে কাজ করা হচ্ছে। তো অবশ্যই বিচার প্রক্রিয়া তো কখনো ওভারনাইট হয় না। বিচার প্রক্রিয়া একটু লেংথি প্রসেস, কারণ বিচার প্রক্রিয়াকে আ সুষ্ঠুভাবে করার জন্য একটু লম্বা প্রসেস প্রয়োজন হয়। কিন্তু আমরা প্রত্যাশা রাখি যে এই আইসিটি ট্রাইব্যুনালকে আরো শক্তিশালী করা হবে এবং আরো বিগার স্কেলে যতগুলো মামলা হয়েছে সবগুলোকেই আস্তে, আস্তে আ মা নিষ্পত্তির মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তো জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরে আসবেন ডিসেম্বরে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তিনি ফিরে আসবেন আমার মনে হয়। আমরা কিছু ইনফরমেশন ইতিমধ্যে পেয়েছি এবং বিভিন্ন আ নিউজ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের
বিভিন্ন আলাপ আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পেরেছি এবং কিছু ইনফরমেশনের ভিত্তিতে আমরা যেটা বুঝতে পারছি যে শেখ হাসিনাকে মূলত ভারতই আর রাখতে চাচ্ছে না। শেখ হাসিনাকে ভারত বের করে দিতে চাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে খুব রিসেন্টলি জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে তাকে সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এবং তাকে এক ধরনের সার্ভেইলেন্স এর মধ্যে ভারত রাখবে। তো হয়তো শেখ হাসিনাকে এই ধরনের কথা বলা হয়েছে যে তাকে ডিসেম্বরে ভারত থেকে বের করে দিবে। কারণ ভারতের কিন্তু শেখ হাসিনাকে রাখার ক্ষেত্রে এখন কোন কিন্তু আপনার ধরনের এই ধারণাটার উৎস যদি রাজনৈতিক একটু বলেন, এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি বলছেন যে ভারত রাখতে চাচ্ছে না। এইটার মানে এই তথ্যের উৎস কি? মানে আপনি এই তথ্যটা কোথা থেকে পাচ্ছেন? এটা কি আপনার ধারণা নাকি আপনি সুনির্দিষ্টভাবে শুনেছেন, দেখেছেন? আমাদের অনেক কূটনৈতিক বন্ধুদের থেকেই আমরা এই ধরনের বা বিভিন্ন কথা শুনতে পেয়েছি। এবং দেখেন ভারতের কিন্তু কূটনৈতিক দিক থেকেও যদি আপনি দেখেন ভারতের শেখ হাসিনাকে রাখার আ লন্ডনে জনাব তারেক রহমানকে রাখা হয়েছিল কারণ তার একটা সম্ভাবনা আছে। তার একটা আ সম্ভাবনা ছিল এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আল্টিমেটলি। তো শেখ হাসিনাকে রাখার ক্ষেত্রে তো কোনো পলিটিক্যাল ইনসেনটিভ নাই এবং শেখ হাসিনাকে রাখার ফলে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও ভারত একটা সুন্দর ডিপ্লোম্যাটিক রিলেশন এর ডেভেলপ করার সে করতে পারছে না। অন্তর্বর্তী সরকারের সাথেও সে পারে নাই। বাট তার তো বাংলাদেশের সাথে আ ইকোনমি থেকে শুরু করে ভূ-রাজনৈতিক বিভিন্ন ধরনের ইন্টারেস্ট কিন্তু তার আছে। এবং সেই জায়গা থেকে এই একটা অস্বাভাবিক সম্পর্ক তার জন্য তেমন একটা সুখকর না। এবং শেখ হাসিনা একজন ফাঁসির আসামি। এটার জন্য তাকে ইন্টারনালি আমরা দেখেছি যে কংগ্রেস, আম আদমি পার্টি সহ অনেকগুলো পার্টি কিন্তু আ এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিজেপির অনেক সমালোচনা করেছে। তো দেশে অভ্যন্তরীণভাবেও সে কিন্তু এক ধরনের আ চাপের মুখে আছে। ফলে আ ইনসেনটিভ ছাড়া এই ধরনের একজন ফাঁসির আসামিকে রাখাটা তার জন্য কোনোভাবেই সুবিধাজনক হচ্ছে না। আবার তাকে সরাসরি বেরও করে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ইয়ে আছে। কারণ তখন হয়তো ভারতের অন্যান্য বন্ধুরা হয়তো এক ধরনের নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগবে। তো বাট এই ধরনের কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি যে তাকে আ ইতিমধ্যে কোনো ২য় স্পেস দেখা অথবা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া নিয়ে এক ধরনের আলোচনা এবং ভারতও খুব রিসেন্টলি এ ধরনের একটা মেসেজ বাংলাদেশ সরকারকে দিয়েছে যে তাকে রাজনৈতিক কার্যক্রম করতে দেয়া হবে না। তো হয়তো সেই শঙ্কার জায়গা থেকেই শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়েছেন এবং আরো একটা বিষয় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে আমাদের মনে হয়। রয়টার্স এর এই সাক্ষাৎকারের আগে কিন্তু শেখ হাসিনা ইন পারসন কোন ধরনের সাক্ষাৎকার দেয় নাই। এর আগে আমরা অনেক ধরনের আ ভয়েস রেকর্ড বা এরকম অনেক কিছু এসছে। আ বাট ইন পারসন কোন সাক্ষাৎকার কিন্তু দেয়া হয় নাই। বাট আপনি যদি মানে টাইমিংটা রয়টার্সের দেখেন সাক্ষাৎকারটাও তিনি মানে টেলিফোনে দিয়েছেন আরকি। সরাসরি টেলিফোনে তিনি কথা টেলিফোনে বলেছেন নাকি? এটাই টেলিফোনে একটা তিনি ব্যবধান কথা অন্য বলছেন। সাক্ষাৎকারের চেয়ে। সাক্ষাৎকার আছে, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে কিন্তু দেখেন যে টাইমিংটা দেখেন। ২ বছরে আপনি কোন সাক্ষাৎকার দেন নাই অথবা ভারতের কর্তৃপক্ষ যাদের আন্ডারে তিনি আছেন তারা এলাও করেন নাই। আ প্রধানমন্ত্রী যখন চায়না সফর করলেন তারপরেই এই সাক্ষাৎকারটা তাকে দিতে দেয়া হলো। তার মানে এখানেও একটা পলিটিক্যাল বা একটা কূটনৈতিক চাপ সরকারের উপর তৈরি করার বা একটা মেসেজ হয়তো ভারত সরকার বাংলাদেশ সরকারকে দিতে চাচ্ছে যে চায়না যাওয়াটা ভারত সরকার খুব ভালোভাবে নেয় নাই। তো এইখানে অনেক ধরনের আ বিষয়ই থাকতে পারে। বাট শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এইটা আমি বিশ্বাস করি না। এটার কোন সম্ভাবনা আমি দেখি না। যদি ফিরে আসলেই হতো তাহলে তিনি পালিয়ে যেতেন না। তিনি অনেক কথা বলেন যে, আমার গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল। দেখেন একটা দেশের প্রাইম মিনিস্টার তিনি হেলিকপ্টারে উঠতেছেন কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন। এটা খুবই হাস্যকর একটা বক্তব্য। তো এটা ওনারা ড্যামেজ কন্ট্রোল করার এক ধরনের চেষ্টা করে থাকেন। বাট আমার মনে হয় যে যদি শেখ হাসিনাকে ভারত আল্টিমেটলি তাকে রাখার বিষয়ে ইতিবাচক নাই হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ অন্য কোনো দেশে তার রেফিউজ এর জন্য চেষ্টা করতে পারে। কিন্তু বাংলাদেশে কখনো ফিরবে বলে স্বেচ্ছায় ফিরবে বলে আমার মনে হয় না। যদি ডিপোর্ট করা হয়, যদি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেয় সেটা ভিন্ন হিসাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয়ায়। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আপনারা এই অনুষ্ঠানে কাকে অতিথি হিসেবে দেখতে চান লিখুন মন্তব্যে। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।